গুড মর্নিং, হরে কৃষ্ণ। আজ 13ই মার্চ শনিবার 2026। আমি আজ আপনাদেরকে নিয়ে এসেছি বর্ধমান জেলার অগ্রদ্বীপে শুরু হতে চলেছে অগ্রদ্বীপের মেলা। অনেকে গোপীনাথের মেলা বলে, আবার অনেকে বলে শ্রাদ্ধের মেলা। আজকে এই মেলায় আপনাদেরকে ভ্রমণ করাবো এবং এখানে আপনারা কিভাবে আসবেন, কতদিন এই মেলা চলবে, সমস্ত কিছু নিয়ে থাকছে আজকে এই পর্ব। আজকে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, সম্পূর্ণ ডিটেলস ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। আচ্ছা, আপনারা এই অগ্রদ্বীপের মেলাতে কিভাবে আসবেন? কলকাতা থেকে আসতে গেলে বেশিরভাগ সুবিধা হবে আপনারা যদি হাওড়া দিক থেকে আসেন। হাওড়া থেকে প্রচুর ট্রেন আছে, কাটোয়া লোকাল ধরে আপনাদেরকে আসতে হবে অগ্রদ্বীপ স্টেশনে। আর আপনারা যদি শিয়ালদহ থেকে আসেন, শিয়ালদহ থেকে সকালে একটাই ট্রেন আছে কাটোয়া লোকাল, সেটি ধরেও আপনারা আসতে পারেন এই অগ্রদ্বীপ স্টেশনে। এই যে আমি এখন অগ্রদ্বীপ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আছি। 1 নম্বর থেকে বেরোলেই প্রচুর টোটো অটো কিন্তু আপনারা পেয়ে যাবেন অগ্রদ্বীপের খেয়াঘাটে যাওয়ার জন্য। অগ্রদ্বীপ রেলওয়ে স্টেশন থেকে আমরা অটো করে চলে এসেছি এখন অগ্রদ্বীপ গঙ্গার ঘাটে। আমাদের অটোতে ভাড়া পড়েছে মাথাপিছু 10 টাকা, আর সময় লেগেছে ওই 5 থেকে 7 মিনিট। আর আপনারা যখন মেলার সময় আসবেন তখন আপনাদের ভাড়া পড়বে 15 টাকা করে, কারণ মেলার 3 দিন কিন্তু ভাড়া বেড়ে যায়। সামনে এটি হলো অগ্রদ্বীপের খেয়াঘাট। এখান থেকে কিছু দূর হেঁটে আমাদের গঙ্গার তীরে যেতে হবে। গঙ্গার তীর থেকে আমাদের খেয়া ধরতে হবে ও পারে যাওয়ার জন্য। আর এখানে দেখতে পাচ্ছি পুলিশ ক্যাম্পও কিন্তু করা রয়েছে। আর দূরে চোখে পড়ছে বাঁশের ব্যারিকেড দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু বাঁশের পথও তৈরি করা হয়েছে। অগ্রদ্বীপের এদিকের চরে দেখতে পাচ্ছি এখন কিন্তু অনেক জায়গা করা হচ্ছে আশ্রয়ের জন্য, কারণ অগ্রদ্বীপের মেলার সময় কিন্তু এখানে প্রায় লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। আর দেখতে পাচ্ছি এই বাঁশের ব্যারিকেডে যে পথ রয়েছে, এই পথ ধরে কিন্তু সর্বসময় যারা এখানকার স্থানীয় বাসিন্দারা রয়েছে এনারা কিন্তু এই নদী পারাপার করেন। আপনাদের বাঁশের এই ব্যারিকেডের পথটি একটু আমি দেখাচ্ছি। এই দেখুন, ঠিক এমন দুই সাইডে বাঁশের ব্যারিকেড রয়েছে, আর নদীর চর থেকে সরু আঁকা বাঁকা মেঠো পথ চলে গেছে একদম খেয়াঘাটের দিকে। মেঠো পথ ধরে আস্তে আস্তে আমরা নদীর তীরের দিকে এগোচ্ছি। আমি অগ্রদ্বীপের মেলায় এই ফার্স্ট টাইম এলাম। দেখতে পাচ্ছি এই নদীর তীরে যে প্রাকৃতিক সৌন্দর্য, দুই সাইডে সবুজে ঘেরা খুব সুন্দর বন চোখে পড়ছে। মানে ধানের চাষ হয়েছে, অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি ধানের চাষ করা হয়েছে। আর জলরাশি বয়ে চলেছে একদম সরু আঁকা বাঁকা পথ ধরে। আর তার মধ্যে দিয়েই এরম মেঠো পথ রয়েছে ঘাটে যাওয়ার জন্য। সেই ঘাট ধরেই আস্তে আস্তে আমরা হেঁটে চলেছি। তা দেখতে পাচ্ছি এখানে স্নিগ্ধ এই গরমে হালকা ঠান্ডা বাতাস বয়ে চলেছে। তার পাশাপাশি সবুজে ঘেরা এই সৌন্দর্য এতটাই সুন্দর লাগছে না, আমি প্রথমবার এসেই মুগ্ধ হয়ে গেছি। সামনেই দেখতে পাচ্ছেন খেয়াঘাট রয়েছে। কিছু কিছু এখানকার স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু খেয়াঘাটে চলেছেন এই পথ ধরেই আস্তে আস্তে। চলুন আস্তে আস্তে খেয়াঘাটের দিকে যাওয়া যাক। এখন আমি রয়েছি অগ্রদ্বীপের ঘাটে, আর ওপারে হয় অগ্রদ্বীপের গোপীনাথের মেলা, মাঝে রয়েছে গঙ্গা নদী। এবার গঙ্গা নদী তো পার হবো। আর এখান থেকে দেখতে পাচ্ছি ঘাটে এখন থেকে ভিড় জমে গেছে। আর গঙ্গার তীরের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখলে দেখুন কতটাই না সুন্দর লাগছে। আর জুড়ে জুড়ে স্নিগ্ধ বাতাস বয়ে চলেছে, আর ওপারে চলে পড়ছে গোপীনাথের মেলা। এই দেখুন, এই যে খেয়াঘাট। এবার আস্তে আস্তে খেয়াঘাট পার হবো। আর এই যে একটি বোট আস্তে আস্তে ওপারে রওনা দিয়েছে, উঠে পড়েছে খেয়াতে। এবার খেয়া পার হয়ে আমরা যাব ওপারে। আর খেয়াতে আপনাদের ভাড়া পড়বে মাত্র 5 টাকা মাথা পিছু। গঙ্গা নদী পার হয়ে চলে এসেছি এপারে, অর্থাৎ অগ্রদ্বীপের মেলার মাঠে। এখান থেকে সোজা পথ চলে গেছে গোপীনাথের মন্দিরের দিকে। আর রাস্তার সাইডে অর্থাৎ এই যে বাঁ পাশে রয়েছে গঙ্গা নদী। গঙ্গা নদীর তীরেই আপনারা দেখতে পাবেন প্রচুর মায়েরা বাবারা কিন্তু এখানে বসে রয়েছেন। এই দেখুন, এখানে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কিন্তু এখানে এনারা সারছেন। ভীষণ গরম, সকলে এরম তাঁবুটা নিয়ে এই গরমের মধ্যে দেখুন বাবারা সকলে কিন্তু এখানে রান্না বান্না করছেন, এখানেই খাচ্ছে থাকছেন। এই দেখুন তাঁবুতে দেখতে পাচ্ছেন তো প্রচুর বাবারা মায়েরা সকলে কিন্তু রয়েছেন এই রোদ্দুর। আর রোদ্দুরের তাপও আজকে বেশ দারুণ দিয়েছে, দারুণ, ভীষণ গরম। নদীর তীরে বালি রয়েছে, আর এখানে না প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম। দেখতে পাচ্ছেন ঘাম এখন আস্তে আস্তে আমারও ঝরে ঝরে পড়ছে। আমাদের একটা বাবার সাথে দেখা হলো, বাবার সাথে কিন্তু কুম্ভ মেলায় দেখা হয়েছিল। বাবা কেমন আছেন? এই যে বাবা ডাকছে, বলছে কিনা কেমন আছো। আমি তো অবাক হয়ে গেছি। কবে এসেছেন আপনারা? রবিবারে, সোমবার এসেছেন। আচ্ছা, সোমবার এসেছেন, আজ হলো শুক্রবার, তার মানে অনেকদিন ধরেই আছেন তাই না? আর এখানে কতদিন থাকবেন? আচ্ছা, বুধবার পর্যন্ত থাকবেন।
আচ্ছা, এখানে 3 দিন না, মানে 3 দিন অ্যাকচুয়ালি মেন মেলা হয়, আর হলো এমনি মেলা প্রায় 1 সপ্তাহের কাছাকাছি হয়। তো দেখি আস্তে আস্তে মেলার দিকে যাওয়া যাক তাহলে, আসি বাবা। হ্যাঁ, চলুন আস্তে আস্তে মেলার দিকে ঘুরে আসি। এই যে এদিকে গেট করা হয়েছে, এই পথ ধরে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। আর এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি গোপাল রয়েছে, এই দেখুন, দেখতে পাচ্ছেন তো, খুব সুন্দর একটি গোপাল, হাতে লাড্ডু রাখা রয়েছে। দারুণ লাগছে, দারুণ, যেন হাসছে আমাদের দিকে তাকে। এই দেখুন, এখানেও রাধাকৃষ্ণ রয়েছে, আর এখানে দাদারা বসে রয়েছেন, দাদাগণ রাধাকৃষ্ণ দর্শন করছেন, এই দেখুন, খুব সুন্দর লাগছে। আচ্ছা, পুজো দিচ্ছে, বাহ। এই দেখুন, এখন প্রসাদ দেওয়া হয়েছে, শশা, চিনি, এখন ভগবান প্রসাদ গ্রহণ করছেন। আর এখানে এমন খুব সুন্দর টেন্ট করা রয়েছে, এই দেখুন, বাহ, দারুণ। এখানে আপনারা কতদিন থাকবেন? এই কয়দিন, 4-5 দিন। 4-5 দিন থাকবেন? হ্যাঁ, 5 দিন। যে কয়দিন মেলা থাকবে। একবারে লাস্ট। আচ্ছা, একবারে লাস্ট পর্যন্ত থাকবেন। আচ্ছা, অনেক সাধু মহারাজ মায়েরা সকলে কিন্তু এই রাস্তার দুই সাইড থেকে ছোট ছোট টেন্ট করে কিন্তু সকলে বসে রয়েছেন, এবং দেখতে পেলাম টেন্টের মধ্যে রাধাকৃষ্ণের পূজা করছেন, একদম সমস্ত কিছু টেন্টের মধ্যেই হয়ে যাচ্ছে। আর এমন পথ চলে গেছে সোজা, আস্তে আস্তে পথ ধরে হাঁটতে থাকি মেলার দিকে। এখানে দেখতে পাচ্ছি একটি গেট করা রয়েছে, এখানে নিতাই এবং গৌর দুই সাইডে রয়েছেন। এই গেট থেকে আস্তে আস্তে চলুন ভেতরের দিকে প্রবেশ করি, আর গেটের দুই পাশে সাধু মহারাজরা রয়েছেন। এই দেখুন, সম্পূর্ণ জায়গা জুড়ে রাস্তা দুই সাইডে আপনাদের চোখে পড়বে প্রচুর সাধু মহারাজরা কিন্তু বসে রয়েছেন। এই দেখুন, গাছের তলায় সকলে কিন্তু বসে রয়েছেন, এই দেখুন, দেখতে পাচ্ছেন, সকলে খাওয়া দাওয়া এখানে করছেন। মেলা এখান থেকেই বলতে পারেন শুরু হয়ে গেছে। এই যে খাবারের দোকান, গজা জিলাপির দোকান প্রথমেই চোখে পড়লো, আর এদিকে সোজা পথ চলে গেছে মেলার ভেতর অংশে যাওয়ার জন্য। এই দেখুন, রাস্তার দুই সাইড থেকে সারিবদ্ধ এমন প্রচুর খাবার দাবারের দোকান আমার চোখে পড়ছে। আর খাবার দাবার মানেই তো জিভ থেকে জল এমনিতেই চলে আসবে মেলায় আসলে। এই দেখুন, দেখতে পাচ্ছেন তো, জমজমাটি পরিবেশ। চলুন দেখি এই পথ ধরে আস্তে আস্তে এগোই গোপীনাথের মন্দিরের দিকে। এখানকার বাসগুলি আপনারা দেখুন, বাসের মাথায়ও দেখতে পাচ্ছি মানুষেরা বসে রয়েছেন, এই দেখুন, দেখতে পাচ্ছেন তো। এই বাবা, কাঠের দোকান, সিংহাসন, আলমারি, কাঠের বাক্সও রয়েছে, বাহ। এই দেখুন, মেলার জমজমাটি পরিবেশ, আর রাস্তার দুই সাইড থেকে সারিবদ্ধ শুধুই দোকান, বাহ। আচ্ছা, এখান থেকে কিন্তু গোপীনাথের মন্দির প্রায় 10 মিনিটের পায়ে হাঁটা পথ। আমি প্রথমে বুঝতে পারিনি, মানে খেয়াঘাট থেকে বলতে পারেন ওই 15 মিনিটের পায়ে হাঁটা পথ, 15 মিনিট পায়ে হেঁটে তারপরে আপনাদের গোপীনাথের মেলাতে যেতে হবে। আমি এখানকার একজন স্থানীয় বাসিন্দার কাছে জিজ্ঞাসা করলাম, উনি বললেন যে এখনো আপনাদের 10 মিনিট হাঁটতে হবে, পাতলা আছেন, যান হেঁটে আস্তে আস্তে। তাই এখান থেকে এখনো বলতে পারেন 10 মিনিট পায়ে হেঁটে আমরা গোপীনাথের মেলায়, মানে গোপীনাথের মেলাতেই বলতে পারেন, মানে বাড়িতে পৌঁছাবো। আর এখান থেকেই বলতে পারেন মেলা শুরু হয়ে গেছে। এই রাস্তার দুই সাইডে ভেতরে অংশ জমজমাটি অনেকটা জায়গা নিয়ে দেখতে পাচ্ছি, খুব সুন্দর কিন্তু মেলা হয়ে গেছে। একটু আপনাদেরকে মেলা আমি ঘুরে দেখাচ্ছি, চলুন। এই দেখুন, এখান থেকেই কিন্তু মেলা শুরু হয়ে গেছে। এদিক থেকে সারিবদ্ধ সমস্ত দোকান এখন বন্ধ রয়েছে। গোপীনাথের বাড়ি থেকে অনেকেই দেখতে পাচ্ছি এখন আসছেন, এদিকেও সোজা চলে গেছে বাড়ি। আর এদিকে মেলা, এই দেখুন, দেখতে পাচ্ছেন তো, ভেতর অংশে একদম জমজমাটি মেলার দোকান। চলুন একটু ঘুরে দেখাই। এই দেখুন, এখানে মাটির ছাঁচের দোকান, বাহ, খুব সুন্দর, মুখমণ্ডল থেকে শুরু করে সমস্ত কিছু এখানে রয়েছে। এই দেখুন, এই যে ভেতরের অংশে এমন জমজমাটি মেলা। একদম ডান সাইডের দিকে আপনাদের চোখে পড়বে আপনারা যখন আসবেন এখানে। এই দেখুন বাবারে, এই দেখুন, এই সাইডের দিকেও এরকম গলি রয়েছে মেলার, প্রতিটা গলি খুব সুন্দরভাবে ঘুরে ফিরে তারপরে যাবেন। দেখতে পাচ্ছেন, জমজমাটি মেলা এখন প্রস্তুত নিচ্ছে গোপীনাথের, যেহেতু আগামীকাল থেকে মেলা শুরু হয়ে, দেখুন, প্রতিটি দোকান এখন শেষ মুহূর্তে প্রস্তুতি হচ্ছে মেলার। আর এদিকে রয়েছে অ্যাক্টিভিটি, যেমন নাগরদোলনা, ওদিকে ট্রেন লাইন, সমস্ত কিছু এই সাইডে রয়েছে ডান দিকে, আপনারা যখন খেয়াঘাট থেকে গোপীনাথের মন্দিরের দিকে যাবেন। একটু মেলা ঘোরাঘুরি করলাম, এবার আমরা চলেছি শ্রী চৈতন্য মহাপ্রভু যেখানে বিশ্রাম করেছিলেন। এই গোপীনাথের মেলা জুড়ে রয়েছে অনেক ইতিহাস, সেই ইতিহাস তো এখন বলা সম্ভব নয়, তবে এখন চলুন ঘুরে আসি। এখানেই রয়েছে শ্রী চৈতন্যদেবের একটি বিশ্রামাগার আপনারা বলতে পারেন, অর্থাৎ যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু বিশ্রাম করেছিলেন। এই বিশ্রামাগারে যাওয়ার জন্য অনেক পথই রয়েছে, তবে আমরা গ্রাম বাংলার একটি মেঠো ধান ক্ষেতের পথ ধরে আস্তে আস্তে চলেছি সেই অংশে। সবুজে ঘেরা প্রকৃতির অপরূপ মেলবন্ধনের মধ্যে রয়েছে এই চৈতন্য মহাপ্রভুর বিশ্রামাগার। এই যে গোপীনাথ স্নান মন্দির, বাহ, দারুণ। আর এইদিকে দেখা যাচ্ছে মহাপ্রভুর বিশ্রামাগার, এখানে একটা বোর্ড দেওয়া রয়েছে দূরে। মহাপ্রভুর বিশ্রামাগার ঘোরাঘুরি করার পর আমরা এখন আস্তে আস্তে গোপীনাথ মন্দিরের দিকে যাচ্ছি। আর আস্তে আস্তে সকাল থেকে দুপুরও হয়ে গেছে, সূর্যদেবও প্রায়
ডুববে ডুববে ভাব, মানে পড়ন্ত বিকাল হব হব এমন একটা ব্যাপার। আর দেখতে পাচ্ছি এখনো প্রস্তুতি চলছে জোর কদমে সম্পূর্ণ মেলা জুড়ে। আমরা গোপীনাথ মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর রাস্তার দুই সাইড থেকে সারিবদ্ধ দোকান রয়েছে, সামনে দেখতে পাচ্ছি কিছু কিছু ভক্তরা রয়েছে। চলুন যাই আস্তে আস্তে সামনের দিকে। প্রথমেই আমরা চলে এসেছি গোবিন্দ ঘোষ ঠাকুরের সমাধি মন্দিরে, আমার পেছনেই রয়েছে। চলুন সমাধি মন্দির দর্শন করি। তারপর পাশেই রয়েছে গোপীনাথের বিগ্রহ, তামাল গাছ তলাই রয়েছে এখানে শ্রী শ্রী গোবিন্দ ঘোষ ঠাকুরের সমাধি মন্দির। এখানে হলো শ্রাদ্ধ হয়, আর এই শ্রাদ্ধর কারণেই বলা হয় এটি হলো শ্রাদ্ধের মেলা। এই যে মন্দিরটি রয়েছে দেখতে পাচ্ছি, এখন দরজা বন্ধ রয়েছে, প্যান্ডেল করা হয়েছে। এখানে কিন্তু আগামীকাল শ্রাদ্ধ হবে, ওই জন্য ঠিক এখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর এই যে তামাল গাছতলায় সকলে বসে দেখতে পাচ্ছি খাওয়া দাওয়া সারছে এখন মেলা। এখানে শ্রাদ্ধের মেলার বিষয়ে একটু যদি বলতেন। শ্রাদ্ধ বলতে কালকে চিলমোৎসব হবে, কালকে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ হবে, তারপরে পিণ্ডিদান হবে, দিয়ে তারপর পরশুদিন অন্নমোৎসব হবে। আচ্ছা বুঝেছেন? আচ্ছা, এই মেলায় কি শ্রাদ্ধ মেলা অনেকে বলে, অনেকে বলে গোপীনাথের মেলা, হ্যাঁ, গোপীনাথের মেলা। আবার অনেকে বলে অগ্রদ্বীপের মেলা। হ্যাঁ, এবার গোপীনাথের নামে অগ্রদ্বীপটা আছে। হ্যাঁ, এখন তার কৃষ্ণনগর যায় না, না। এখানে কেস খামারি করে যে এইখানে তোমার গোপীনাথ থেকে গিয়েছে। আচ্ছা আচ্ছা আর এখন আর যেতে দেয় না হাজার বাড়িতে। আচ্ছা, আর এই মেলা কতদিন চলে? মেলা এক সপ্তাহ। এক সপ্তাহ চলে। এখন আমি চলে এসেছি গোপীনাথের বিগ্রহ মন্দিরে। এখন হয়তো মন্দির বন্ধ আছে, 4টে থেকে মন্দির খোলা হয়। এখন উলুধ্বনিও শুনতে পাচ্ছি, চলুন একটু ঘুরে আসি। সামনে এটি হলো গোপীনাথের মন্দির। মন্দিরে যখন আমি প্রবেশ করি, এখানে ধূপের স্নিগ্ধ গন্ধ ভেসে আসছে। আর এখানে রয়েছে একটি তুলসী পিঁড়ি এবং এই সাইডের দিকে রয়েছে একটি তুলসী পিঁড়ি। এবং এখন তো মন্দির বন্ধ রয়েছে, বিকাল 4টের পর মন্দির ওপেন হবে। আর মন্দিরের দুই সাইডে এখানে রয়েছে দাওয়াল। এখানে দাওয়ালে দেখতে পাচ্ছি সকলে কিন্তু বসে রয়েছেন, এমনভাবে বিশ্রাম নিচ্ছে। যেহেতু কালকে থেকেই মেলা, এখানে কিছু মন্দির রয়েছে। আপনারা যখন এই গোপীনাথের মেলাতে আসবেন, এখানে কিন্তু বেশ কিছু মন্দির রয়েছে আশেপাশে, আপনারা কিন্তু একটু ঘোরাঘুরি করে যেতে পারেন। প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু হাজার হাজার ভক্তরা ছুটে আসেন এই গোপীনাথের মেলাতে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু সকলে এখানে বিশ্রাম নিচ্ছেন, কালকে থেকে মেলা শুরু। আর এখানে একটি গাছও দেখতে পাচ্ছি রয়েছে, আই থিঙ্ক তামাল গাছ বলা হয় এটিকে। এই গাছে দেখতে পাচ্ছি সকলে কিন্তু ইট পাথর বেঁধে গেছে, হয়তো মনের ইচ্ছা পূরণের জন্য। এই দেখুন। আর এখানেও দেখতে পাচ্ছি একটি মন্দির রয়েছে, অঙ্গিকার আছে, তুলসী পিঁড়ি বলতে পারেন। এই যে শ্রাদ্ধের মেলাতে, বাহ বেশ দারুণ ব্যাপার, এখানে পূজা হচ্ছে এখন। গোপীনাথ সম্বন্ধে একটু কিছু বলছি। একবার মহাপ্রভু আমার সমস্ত ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সঙ্গে ছিলেন মহাপ্রভু যে সমস্ত ভক্তদের ভালোবাসতেন তাদেরকে নিয়ে। মহাপ্রভু আমার বেশিজন ভক্ত পছন্দ করতেন না, হ্যাঁ, অল্প সংখ্যক ভক্ত নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আর সঙ্গে রয়েছে এই যে গোবিন্দ ঘোষ, এই যে অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের মন্দিরের পাশে যে সমাধিটা দেখছেন, ওই গোবিন্দ ঘোষ সঙ্গে রয়েছেন। তা তখন তো আর এই ট্রেন এই সমস্ত ছিল না। তা মহাপ্রভু আমার ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে পায়ে হেঁটে যাত্রা করেছেন। এইবার পায়ে হেঁটে নাম সংকীর্তন করতে করতে গ্রাম দিয়ে বন জঙ্গল দিয়ে যাচ্ছেন, যেখানে কোনো ভক্ত সেবা দিচ্ছেন সেখানে সেবা নিচ্ছেন। তা একদিন একটা জায়গায় সেবা করবে বলে ঠিক করেছেন। যখন সেবা করেছেন, সেবা দিয়েছে ভক্তরা, যখন সেবা করেছেন তখন আমার গৌর সুন্দর গোবিন্দ ঘোষের কাছে বলছে, আমাকে একটুখানি মুখশুদ্ধি দাও। আমি মানে দুপুরে ভোজন করেছি, তাহলে আমাকে একটু মুখশুদ্ধি দাও। তখন গোবিন্দ ঘোষ মনে মনে বলছে, এখন মুখশুদ্ধি কোথায় পাবো? দৌড়িয়ে ওই পাড়া প্রতিবেশীদের থেকে একটা হর্তকি নিয়ে এসছে। হর্তকিটা তখন অল্প একটুখানি মহাপ্রভুকে আমার গৌর হরিকে দিয়েছে, আর কিছুটাই যে সঞ্চিত করে রেখেছেন। আর বৈষ্ণবদের যে আঁচল থাকে না, ওই আঁচলের মধ্যে গুজে রেখেছেন। এবার অন্তর্যামী মহাপ্রভু তো আমার অন্তর্যামী, তিনি তো সব কিছুই জানেন। তখন উনি পরের দিনকে আবার সেবা করেছে, সেবা করে বলছে, গোবিন্দ আমাকে দাও, মুখশুদ্ধি দাও। গোবিন্দ পট করে খুলে মহাপ্রভুর হাতে দিয়ে দিয়েছেন। তখন প্রভু আবার বলছে, গোবিন্দ তুমি সঞ্চয় করে রেখেছিলে, তোমার তো আজকে দেরি হলো না দিতে, তাহলে এত তাড়াতাড়ি তুমি দিয়ে দিলে। তোমার গোবিন্দ, তোমার আমার সাথে আর বৃন্দাবনে যাওয়া হবে না।
যখনই আমার মহাপ্রভুকে এই কথা গোবিন্দ ঘোষকে শোনালো যে তুমি আর আমার সঙ্গে যেতে পারবে না, তখন গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমাকে কৃপা করুন। অঝরে কাঁদতে আরম্ভ করেছেন গোবিন্দ ঘোষ যে আজকে প্রভু আমাকে কি বলেছে, অনেক আশা নিয়ে আমি এসছি, আমি প্রভুর সাথে বৃন্দাবনে যাব, কিন্তু আমাকে এরকম করছে। গোবিন্দ ঘোষ কেঁদে আকুল হচ্ছে, নাছরবাদ, আমি যাব। তখন অনেক বুঝিয়ে প্রভু তখন বললেন, গোবিন্দ তুমি এখানে থেকে ভজন করো। হ্যাঁ, আমার মন বলছে হয়তো এই অগ্রদ্বীপেই তোমার মিলন আমার এইখানেই হবে, তোমার মধ্যেই আমি থেকে যাব। তখন বলছে, তাহলে আমাকে নেবেন না প্রভু? বলছে না। গোবিন্দ তখন পায়ে ধরে প্রচুর কেঁদে কান্নাকাটি করছে, কিন্তু কিছুতেই প্রভু আমার নেবেন না। তখন প্রভু আমার বৃন্দাবনে বলে, এই যে নদীটা দেখছেন, এই যে পাশে যা পাশে, হ্যাঁ, তখন গোবিন্দ ঘোষকে বললো, তুমি এই অগ্রদ্বীপে এই নদীর ধারে থাকো, আমি আবার যখন বৃন্দাবন থেকে আসবো আমার মন বলছে আমি এখানেই থেকে যাব, তোমার কাছেই থাকবো। গোবিন্দ, তারপর থেকে প্রভু আমার চলে গেলেন। আর গোবিন্দ ঘোষ সারা দিন রাত ওই এই গঙ্গার দিকে তাকিয়ে থাকে, শুনতে থাকে প্রভু আমার কখন আসবে, কথা দিয়ে গেছে, খায় না দায় না, মানে আকুলভাবে প্রভুকে আমার ডাকতে থাকেন। আর প্রভু তো অন্তর্যামী ভগবান, তিনি তো সবই বোঝেন। তারপরে গোবিন্দ ঘোষ একদিন রাত্রে শুয়ে রয়েছে, তখন দেখছে যে গোবিন্দ ঘোষকে স্বপ্নে দেখছে নদীতে চান করতে গেছে। ভোরবেলা দেখছে একটা কাঠ এরকম ভেসে 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 কাছে আসছে, আর যত কাঠটা কাছে আসছে আর ঠেলে ঠেলে সরিয়ে দিচ্ছে, আবার কাঠটা ঠেলে দিচ্ছে, আবার আসছে। তারপরে বাড়িতে যখন গেছে তখন বলছে, তুমি ওই কাঠটা নিয়ে এসে বিগ্রহ তৈরি করো, তুমি কাঠটা বাড়ি নিয়ে যাও। তখন গোবিন্দ ঘোষ যখন বুঝতে পারলো, তখন এরাও তো ভক্ত, সেই রকম ভক্ত, তখন গোবিন্দ ঘোষ পরের দিনকার কাঠটা নিয়ে আসলো, নিয়ে এসে দেখাচ্ছে যে তারপর যখনই কাঠটা বাড়িতে নিয়ে এসছেন, তারপরে দেখাচ্ছে যে তৈরি করবে সে এসে হাজির। বলছে কি, এই কাঠটা দিয়ে না আমি বিগ্রহ তৈরি করব। তখন বলছে, যখন আমি বিগ্রহটা তৈরি করব, কেউ যেন ঘরে ঢুকবে না। হ্যাঁ, তখন ওই বললো ঠিক আছে তাহলে তুমি যাও। তখন বিগ্রহটা তৈরি করতে থাকলো, বিগ্রহ তৈরি হয়ে তা গোপীনাথজি কি জয়। এইভাবে যখন গোপীনাথ তৈরি হয়ে গেল, তখন গোবিন্দ ঘোষের তর্স হয়েছে না যে আমি কখন দেখব। তারপরে যখন গোপীনাথকে দর্শন করলো, সেই গোপীনাথের কি অপূর্ব দর্শন, উনি তো বিলীন হয়েছে এর মধ্যেই, গোপীনাথের মধ্যে, এই গোপীনাথে এই কাষ্টের মধ্যেই বিলীন হয়েছে। তখন ওনার তৈরি করলো। এরপরে গোপীনাথকে তখন প্রভু বলল, তুমি সংসারী হও, বিয়ে করো, তোমাকে মানে সংসারে থেকে আমার সেবা পুজো করতে হবে। তারপরে ওই গোবিন্দ ঘোষ বিবাহ করলেন। তখন তার একটা সন্তান হলো। সন্তানের বয়স যখন 5 বছর, তখন একদিন ওই গোবিন্দ ঘোষ বলছেন, আমি তো বাইরে যাচ্ছি, বাবা তুই গোপীনাথকে ঠিকমতো সেবা পুজো দিবি। সেবা পুজোর যেন গোপীনাথের নিজের মানে সন্তানের মতো গোপীনাথকে ভালোবাসে, যেন বাবার সন্তান এইভাবে। তখন বললো কি, মানে সেবার যেন কোনো ত্রুটি না হয়। এইবার বাবা চলে গেছে, ছেলে এইবার গোপীনাথকে খেতে দিয়ে বলছে, বাবা বলে গেছে সেবা দিতে, ঠাকুর খাবে। এবার সেবা তো দিয়েছে, ঠাকুর তো আর খাচ্ছে না। তখন বলছে, তুমি খাচ্ছ না কেন? বাচ্চা হলে যা হয়, তুমি খাচ্ছ না কেন? বাবা তো আমাকে বলে গেছে, বাবা এসে তো রাগ করবে, আমাকে বকাবকি করবে, মারবে, তুমি শিগগিরই খাও, তুমি তাড়াতাড়ি খাও। দেখছে ঠাকুর কি আর খায়, ঠাকুর তো দৃষ্টি দেয়। তখন যখন দেখছে কিছুতেই খাচ্ছে না, তখন বলছে, আমি একটা লাঠি দিয়ে না তোমার মাথায় একদম মেরে ফাটিয়ে দেবো, বলে একটা বড় লাঠি নিয়েছে। লাঠি নিয়ে যেই মারতে গেছে মাথার মধ্যে, তখন বলছে, দাঁড়া, আমি খাচ্ছি, দাঁড়া। তখন বলছে, আমি খাবো ঠিকই, তুই দেখতে পারবি আমি খাবো, কিন্তু একটা শর্ত আছে। বলছে, কি শর্ত? তখন বলছে, এই যে আমি তোর সামনে খেলাম, এই কথা কিন্তু তুই কাউকে বলবি না, আর যদি যখনই কাউকে কাছে প্রকাশ করবি বলবি, তখনই তোর মৃত্যু হবে। আর যখন এই কথা বলে দিল, বাচ্চা মানুষ ওকে আর অত বোঝে না। এবার বাবা কয়েকদিন পরে এসছে, তখন বলছে, কী রে গোপীনাথের সেবা পুজো দিয়েছিস, আমার গোপীনাথের কষ্ট হয়নি তো? বলছে, না বাবা, জানো গোপীনাথ খেয়ে নিয়েছে, আমি সেবা দিয়েছি, গোপীনাথকে যেই খাচ্ছিল না, আমি যেই মারতে যাবো বলেছি, অমনি গোপীনাথ আমার খেয়ে নিয়েছে। নিতাই গৌর হরিবোল।
যখন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে ওনার শর্ত তো ছিলই, ছেলেটা মারা গেল। যখনই বাবা কি সহ্য করতে পারে বাবার সামনে ছেলে ওইভাবে মারা গেল, তখন বাবা তো আকুল পাথারে খুব কান্নাকাটি করছে যে এতদিন ধরে আমি তোমার সেবা পুজো দিচ্ছি আর আজকে তুমি আমার সন্তানটাকে নিয়ে নিলে। হে প্রভু, তুমি কি এত নির্দয়, তোমাকে এত আমি মানে ভালোবাসি, আর তুমি এ কী করলে? কিছুতেই সহ্য করতে পারছে না, আকুল বিকলে অঝরে কান্নাকাটি করছে। মানে কে বলছে আমি আর সেবা পুজো কিচ্ছু করবো না, এখন থেকে তুমি এই মন্দিরে না খেয়েই থাকবে। তারপরে মানে প্রহর চলে যাচ্ছে, কান্নাকাটি করেই যাচ্ছে, তখন বলছে গোপীনাথ গোবিন্দ ঘোষকে বলছে, তোর সন্তান মরে গেছে তুই তো কাঁদছিস, হ্যাঁ আমি তোর সন্তান। তখন গোবিন্দ ঘোষ বলছে, এই যে তুমি আমার সন্তানটাকে নিয়ে গেলে, আমি যখন পরলোক গমন করব, আমার শ্রাদ্ধ শান্তি আমার ছেলেই তো করবে, আমার একটা মাত্রই ছেলে, তাহলে আমার শ্রাদ্ধ শান্তি কে করবে? তখন প্রভু বলছে, আমি তোর সন্তান হয়ে, তোর সন্তান তো বছরে মাসে একবার শ্রাদ্ধ করবে, আমি এই অগ্রদ্বীপে এই তো প্রতি বছর বছর ধরে তোর শ্রাদ্ধ আমি করব, আর সেখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হবে। তোর বাড়িতে শ্রাদ্ধে কতজন লোক আসবে, কিন্তু ওখানে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হবে। হ্যাঁ, তখন আমি যুগ যুগ ধরে এটা করে যাব। জয় জয় গোপীনাথ, জয় জয় গোপীনাথ। তখন বলছে গোপীনাথ বলছে, এইবার তো হয়েছে, তাহলে এবার আমাকে সেবা দে, আমাকে এবার সেবা দে। বলছে না, আমি সেবা দেবো না, যাও এই যে পাশে নদীটা দেখছেন আপনারা, এই যে অগ্রদ্বীপের নদী, বলছে পাশে নদী আছে তো, তুমি ওখানে গিয়ে জল খেয়ে আসো, আমার কাছে জল চাইছো কেন? আমি জল দেবো না। বলছে আমার ভীষণ গোবিন্দ, আমাকে তেষ্টা পেয়েছে, গলায় শুকিয়ে যাচ্ছে, আমি এখনই আমার প্রাণটা চলে যাবে, গোবিন্দ তুই আমাকে একটু জল দে, যাও নদীতে যাও, তুমি জল খেয়ে আসো। মানে শোকে পাথর হয়ে ভগবান চেয়েছে কোথায় আনন্দে গ্লাসে জল দেবে, কিন্তু তার পরিবর্তে তাকে এই কথাটা শুনতে হলো। তারপরে যখন আমার গোপীনাথ যখন গোবিন্দ ঘোষকে বুঝতে পেরেছে তো নিজের মধ্যে নেই, পাগল হয়ে গেছে, তখন বলল, আমি দেখ কী করি, আমি এই কাছা পরে এই তোকে এই সমস্ত ভক্তের সামনে আমি এই ভগবান হয়ে আমি তোর শ্রাদ্ধ শান্তি সব করবো প্রতি বছর। এইভাবে এই যে লক্ষ লক্ষ ভক্ত দেশ বিদেশ থেকে এসে এই যে গোপীনাথের শ্রাদ্ধ অনুষ্ঠান করে। আমি কিছু জানি না, আমাকে ক্ষমা করে দিও ভাই, ওই যেটুকু আমি জানি একটু ঠিক আছে। আজকে মোটামুটি আমাদের অগ্রদ্বীপ মেলা ঘোরাঘুরি করা সম্পূর্ণ হয়ে গেছে, আবারও চলে এসেছি গঙ্গার ঘাটে। এখন খেয়া পার হয়ে আমরা যাব ওপার অগ্রদ্বীপ স্টেশনে, এবার আস্তে আস্তে ফিরবো বাড়ির দিকে। বেশ অনেকটা সময় আমাদের কেটে গেল এই বর্ধমান জেলার অগ্রদ্বীপে। মেলাটা বেশ দারুণ লাগলো আমার ঘোরাঘুরি করে, আমার লাইফে প্রথমবার আমি আসলাম, বেশ সুন্দর লেগেছে। তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি সকলের কাছে শেয়ার করে দিন।